ইউনূস মোদি বৈঠকে হাসিনাকে ফেরত চাইল ঢাকা, দিল্লি চায় গঠনমূলক সম্পর্ক। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। India's desire to forge a positive and constructive relationship with Bangladesh. ভারতকে অবস্থান বদলানোর পরামর্শ বিশ্লেষকের। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, বিমস্টেকে সাইডলাইন বৈঠকে জান্তা সরকার। নিউ ইয়র্ক সিটির মেয়রের উদ্যোগে পালিত হলো বাংলাদেশ হেরিটেজ ডে, মার্কিনীদের পাশে থাকায় বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আয়েশা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। ব্যাংককে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদী সহ দ্বিপাক্ষিক নানা বিষয় তুলে ধরা হয় বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। ব্যাংকক থেকে আরও জানাচ্ছেন প্রমা চৌধুরী। অবশেষে ঢাকা দিল্লির শীর্ষ বৈঠক হলো ব্যাংককে। 5 আগস্টের পর ঢাকা দিল্লির সম্পর্কের বরফ পেল খানিকটা উষ্ণতার বার্তা। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক, যে বৈঠকে নজর ছিল সকলের। আধা ঘন্টার বেশি সময় ধরে চলা এই দ্বিপাক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। বৈঠকে সীমান্ত হত্যা, তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি প্রেস সচিবের। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। প্রতিবেশী দুই দেশের সরকার প্রধানের এই বৈঠক নিয়ে গেল কয়েকদিন জোর আলোচনা ছিল কূটনৈতিক অঙ্গনে। সকল আলোচনা ও সমালোচনার ঝড় উপেক্ষা করে দুই দেশের মাঝে ভুল বোঝাবুঝির সমাধান খুঁজতে ব্যাংককের বিমস্টেক সম্মেলনে বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদি ও ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিপাক্ষিক বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে আলোচনা হলেও শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে কতটুকু ইতিবাচক ভারত, এ বিষয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। প্রমা চৌধুরী, নিউজ 24, ব্যাংকক, থাইল্যান্ড। বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদি। সেই সাথে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। Progressive and inclusive Bangladesh. বাংলাদেশের সাথে ভারতের প্রধানমন্ত্রী ইতিবাচক সম্পর্ক চান। আলোচনায় শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে আলোচনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও আলোচনা হয়েছে। ইউনূস মোদির বৈঠককে ইতিবাচকভাবে দেখলেও শেখ হাসিনার বিষয়ে ভারত আগের অবস্থানেই থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বৈঠকের মাধ্যমে ভারত বাংলাদেশের শীতল সম্পর্ক কতটা উষ্ণ হবে তা সময় বলে দেবে মত তাদের। তবে সব মিলিয়ে বৈঠকটি কূটনৈতিকভাবে ফলপ্রসূ বলে মনে করছেন তারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই ভারত বাংলাদেশের অস্বস্তির সম্পর্কে ঘুরে ফিরে এসেছে শেখ হাসিনা প্রসঙ্গ। বৈরী সম্পর্কের মধ্যেই অবশেষে ব্যাংককে মুখোমুখি দুদেশের সরকার প্রধান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম বৈঠক, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ উত্থাপন করেন ডক্টর ইউনূস। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তটি আইন ও রাজনীতির বেড়াজালে আবদ্ধ বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন কিছু বিষয় আছে সহজ, কিছু বিষয় আছে কঠিন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কঠিন বিষয়ের মধ্যে পড়বে। এখানে অনেক ধরনের আইনি বিষয় আছে, রাজনৈতিক বিষয় আছে। তো সেটা
সবগুলো সম্পন্ন হলে বা সবগুলো সাজুর্যের মধ্যে আসলে তখনই হয়তো সেটা কার্যকর হবে বা বাস্তবায়নটা আমরা দেখতে পাবো। ধরেন যে কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, শেখ হাসিনা ওদের লং টাইম মিত্র, সো সেই জায়গাটা তো ওদের মানে অবস্থানটা পরিবর্তন হয়নি। সো আমি মনে করি না যে ভারতে মানে এখানে পজিটিভলি কোনো রেসপন্ড করবে, কারণ ওদের খুব ক্লিয়ার এই জায়গাটায় স্ট্যান্ড আছে যে এটা একটা রাজনৈতিক বা উদ্দেশ্য প্রণোদিত একটা ব্যাপার আছে। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। আগামী 1 মাসে ধরেন কোনো দেখলাম না, কোনো অনলাইনে কিছু দেখছি না, তাহলে আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ তারা আমাদের কথাটা রেখেছে। তো সেটা এই মুহূর্তে বলা যাবে না, তারাও নিজেদের নীতিগত পর্যায়ে আলাপ আলোচনা করে তারাও একটা সিদ্ধান্ত নিতে হবে। তবে ভারত বাংলাদেশের শীতল সম্পর্কের বরফ গলবে কিনা তা সময়ই বলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও কূটনৈতিক দিক থেকে বৈঠককে ফলপ্রসূ বলছেন তারা। কূটনীতিতে না কিন্তু আমরা কখনো ধরে নিই না যে একটা মিটিং বা এটার মধ্যে দিয়ে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা কিন্তু আমরা কখনো ধরে নিই না। কিন্তু এইটা যে একটা অনগোয়িং প্রক্রিয়া, সেই জিনিসটা কিন্তু ফলপ্রসূ হিসাবেই আমরা দেখব। এদিকে গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গাদের ফেরানোর নতুন উদ্যোগ এবং এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। আমরা আশায় থাকবো, দেখা যাক কিভাবে কোন পদ্ধতিতে এটা ডিটেইল আসলে বোঝা যাবে। অতীতেও এরকম দেখা গেছে, মিয়ানমার রাজি হয়েছে, তারপর তাদের ঠিকানা, তাদের তদন্ত এসব করতে টালবাহানা করে ডিলাইং ট্যাকটিক্সের মাধ্যমে সেটা বাস্তবায়িত হয় নাই। তবে আমরা এবার আশা করব যে এবার এটা বাস্তবায়িত হবে এবং দ্রুততম সময়ে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলাদেশ হেরিটেজ ডে। ইস্ট রিভারের পাড়ে মেয়রের সরকারি আবাসিক বাসভবন গ্রেসি ম্যানশনে বৃহস্পতিবার এ অনুষ্ঠান হয়। মেয়রের আমন্ত্রণে বাংলাদেশি কমিউনিটির 4 শতাধিক মানুষ এতে অংশ নেন। যুক্তরাষ্ট্র থেকে আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নিউ ইয়র্ক মেয়রের সরকারি বাসভবনে জাঁকজমকভাবে উদযাপিত হলো বাংলাদেশ হেরিটেজ ডে। সংবর্ধনা উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা গ্রেসি ম্যানশনের মেয়র ভবন পরিণত হয় বাংলাদেশিদের মিলন মেলায়। মেয়রের মুখ্য প্রশাসনিক কর্মকর্তা বাংলাদেশি আমেরিকান মীর বাশার সবাইকে স্বাগত জানান। বাংলাদেশ হেরিটেজ ডে অনুষ্ঠান আয়োজনের জন্য মেয়রের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বাঙালির অবিস্মরণীয় বিজয়গাথা নিয়ে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউ ইয়র্কের মেয়রের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান অনেকে। বাংলাদেশিদের সাথে মেয়রের আন্তরিক সম্পর্কের প্রশংসা করেন তারা। আশা করছি যে ভবিষ্যতে এই মেয়র যদি পুনর্নির্বাচিত হন, তিনি বাংলাদেশি কমিউনিটিকে যেভাবে তার এই গ্রেসি ম্যানশন সহ তার অ্যাডমিনিস্ট্রেশনে সুযোগ দিয়েছেন, ভবিষ্যতেও তিনি তার এই কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। বাংলাদেশ হেরিটেজ আমরা এই মেয়র রেসিডেন্সি করতে পারছি এবং বাংলাদেশ সোসাইটি, যেটা মাদার অর্গানাইজেশন আমরা বলি, আমাদের তারাও আয়োজন করেছে এটা, এবং এর সাথে আমি সম্পৃক্ততা রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মেয়রের যে আয়োজনে একটা সদস্য এটা ঈদ আনন্দের মতো মনে হচ্ছে এবং বাংলাদেশের যে মিডিয়া এসেছে তাদেরকে ধন্যবাদ। বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন মেয়র এরিক অ্যাডামস। বলেন, সিটির উন্নয়নে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। I am mayor because of communities like yours. Other people didn't believe in me. Other people did not want to support me. অনুষ্ঠানে কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য 4 জন ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেন মেয়র। মেয়রকে অনেক ধন্যবাদ যে তার বাসায় মুক্ত করে দিয়েছে আমাদের বাংলাদেশ হেরিটেজ মান্থ উদযাপন করার জন্য। Actually, I'm very proud. So actually we are celebrating our Bangladeshi culture and Bangladeshi heritage. আমরা জানি না কিভাবে আমেরিকা has everything for our special needs child. শুধু আপনাকে জানতে হবে রাইট ওয়ে। আপনি যদি একবার অ্যাপ্লাই করতে পারেন, আপনার লাইফটা, আপনার বাচ্চার লাইফটা সহজ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের মাটিতে দেশের সম্মান রক্ষায় বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আরিফুর রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
দর্শককে নিয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের উদ্যোগে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়ে গেল বাংলাদেশ হেরিটেজ ডে। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। নতুন করে যে তথ্যটি আপনাকে দিতে চাই সেটা হলো যে মেয়র এরিক অ্যাডামস একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন সামনের দিনগুলোতে বাংলাদেশিদের মধ্যেও উনি এই মেয়র পদে কাউকে দেখতে চায়। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস কিন্তু এই নিউ ইয়র্কে, এবং নিউ ইয়র্কে কিন্তু শুধু বাংলাদেশি না, অন্যান্য কমিউনিটির লোকজনও রয়েছে। তো এই মেয়র এরিক অ্যাডামসের একটা বিশেষ দিক হলো বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল কিংবা ধর্মীয় উৎসব হলে তার পরবর্তী সময়ে সে কিন্তু বাংলাদেশিদেরকে একত্রিত করার একটি পরিকল্পনা করে, অর্থাৎ যে কোনো জাতি, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে উনি এটা পালন করে থাকেন। অর্থাৎ এরই মধ্যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হলো, তো উনি পরিকল্পনা করেছেন যে যেহেতু অনেক বড় পরিসরে বাংলাদেশিরা এখানে বসবাস করে, তাই এই বাঙালি কমিউনিটিদেরকে নিয়ে এক ধরনের উৎসব মুখর কোনো আয়োজন করা যায় কিনা, যার কারণে কিন্তু গতকাল এই একত্রিত হওয়া। তো মেয়র এরিক অ্যাডামস কিন্তু আরেকটি বিষয় খুব ভালোভাবে বলেছেন যে বাংলাদেশিরা যারা এখানে বসবাস করে তাদের কিন্তু প্রচুর প্রতিভা রয়েছে, এবং এই প্রতিভার কিন্তু আংশিক প্রতিফলন ঘটে না। এজন্য বাংলাদেশিদের এগিয়ে আসার ব্যাপারে তিনি কিন্তু আগ্রহ দেখিয়েছেন, এবং বাঙালি কমিউনিটির পক্ষ থেকেও এই মেয়র এরিক অ্যাডামস এই প্রোগ্রামে এসে বাঙালি কমিউনিটি লিডাররা একটি কথাই বলেছেন যে সামনের দিনে অর্থাৎ বাংলাদেশি যে নতুন প্রজন্ম এখানে বসবাস করে তাদেরকে কিন্তু এখানে নেতৃত্বে এগিয়ে আসতে হবে, শুধু রাজনীতিতে নয়, শিক্ষা, চিকিৎসা, বিভিন্ন ক্ষেত্রেও অবদান রাখতে হবে। এই জন্য সার্বিকভাবে কমিউনিটিকে একত্রিত হয়ে সামনের দিনগুলোতে কিভাবে এগিয়ে যাওয়া যায় এই বিষয় নিয়েও কিন্তু এই অনুষ্ঠানে কথা হয়। এবং আপনাকে বলে রাখি, বাংলাদেশি যে কালচার রয়েছে এই কালচারের ব্যাপারেও কিন্তু এরিক অ্যাডামস এক ধরনের আগ্রহ দেখিয়েছে। আমাদের ঢোল, আমাদের তবলা, আমাদের বাদ্যযন্ত্র, এগুলোও কিন্তু তাকে বিশেষভাবে আকর্ষণ করেছে, এবং যার জন্য ছোট্ট করে একটি সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। তো সব মিলিয়ে যদি বলতে হয় এই উৎসব ছিল সবার, কিন্তু বাংলাদেশিরা এই উৎসবে আলাদাভাবে নিজেদেরকে তুলে ধরেছেন, এবং মেয়র এরিক অ্যাডামসও সেটা উপভোগ করেছেন। এবং প্রতি বছর এভাবে করেই উনি বাংলাদেশিদেরকে নিয়ে একত্রিত হতে চান, বাংলাদেশিদের সব কথা শুনতে চান, এবং সামনের দিনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের আরো বেশি অংশগ্রহণ দেখতে চান। তো এই ছিল এখন পর্যন্ত। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান চৌধুরী ও নবনিযুক্ত অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার FM বোরহানউদ্দিন। কানাডায় আসন্ন ফেডারেল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ডাক্তার ASM নুরুল্লাহ তরুণ কনজারভেটিভ পার্টির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ডাক্তার তরুণই একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। কানাডার ইতিহাসে প্রথম কোনো বাঙালি চিকিৎসক ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চিকিৎসা সেবায় এরই মধ্যে তিনি টরন্টোর কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ইতালির পেরুজিয়া শহরে বাংলাদেশ কমিউনিটি পেরুজিয়ার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো ঈদ পুনর্মিলনী। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে একত্রিত হন একটি স্থানীয় হলরুমে। ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে নতুন প্রজন্মের জন্য খেলাধুলা ও নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রথম ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করতে পেরেছি। আমাদের এখানে আমরা চেষ্টা করেছি আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি তুলে ধরার জন্য। ইটালিয়ানদের মাঝে আমাদের সংস্কৃতি তুলে ধরে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই প্রতি বছর এরকম অন্তত একটি অথবা দুটি অনুষ্ঠান যাতে পালন করা হয়। সৌদি আরবের জেদ্দায় সুক আল বাওয়াদির ভোজন বিলাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেদ্দা আল বাওয়াদি শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে ও শেখ ফজলুল করিম নাইমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রধান বক্তা ছিলেন জেদ্দা মহানগর সভাপতি শায়েখ মোশাররফ হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আল আমিন খলিফা। প্রবাসী নিউজ 24-এ সংবাদে সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান হলো বাংলাদেশ। শুক্রবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ব্যাংককে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রয়োজনীয় সংস্কার শেষে একটি মুক্ত, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সংবিধানগত অধিকার নিশ্চিত এবং সমুন্নত রাখতে, বিশেষ করে নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেককে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আশার আলো জাগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, এই বৈঠক হওয়া আনন্দের কথা, যা 2 দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। ভূ রাজনীতিতে বাংলাদেশ ভারতের যে রাজনৈতিক অবস্থা, এই বৈঠক আশার আলো দেখাচ্ছে। বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদী সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়। শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে, তবে কারো চোখ রাঙানি আর মেনে নেবেন না জনগণ। রংপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন এনসিপি নেতা সার্জিস আলম। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক তবে শ্রদ্ধার এবং সমতার। এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। বাংলাদেশের সাথে ভারত বলি, চায়না বলি, আমেরিকা বলি, রাশিয়া বলি, যে কোনো দেশই বলি, আমাদের এই দেশগুলোর সাথে এই সমতার সম্পর্ক থাকবে। বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন 37% শুল্ক আরোপের ফলে উদ্বেগে পোশাক খাত সংশ্লিষ্টরা। মার্কিন বাজার না হারাতে আমদানি শুল্ক হার কমানোর পরামর্শ ব্যবসায়ীদের। সেজন্য দ্রুত আমেরিকার সাথে দ্বিপক্ষীয় আলোচনার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যত পণ্য আমদানি হয়, এর চেয়ে প্রায় 4 গুণ বেশি রপ্তানি হয় সে দেশে। 2024 সালে যুক্তরাষ্ট্রে $836 কোটি পণ্য রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়েছে মাত্র $221 কোটি পণ্য। এতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $615 কোটি। তবে বাংলাদেশের ওপর 37% শুল্ক হওয়ায় রপ্তানি কমার পাশাপাশি বাজার হারাবে ঢাকা। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের চেয়ে চীন ও ভারতে শুল্ক কম হয় সে দেশগুলোতেই আন্তর্জাতিক বাজারের বেশি সুবিধা পাবে। তাই অতি দ্রুত আমেরিকার সাথে দ্বিপক্ষীয় বৈঠকের তাগিদ দেন অর্থনীতিবিদরা। একটা বড় বিপর্যয়ের জন্য বাংলাদেশ প্রস্তুত থাকতে হবে, কিন্তু এর পাশাপাশি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের দিক থেকে বা সরকারের উচ্চ পর্যায়ের দিক থেকে একটা আশু করণীয় রয়েছে। সেটি হলো যে বাংলাদেশের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তি রয়েছে, সুতরাং সেই চুক্তির আলোকে বাংলাদেশ এই মুহূর্তে অগ্রসর হতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে হবে, যাতে একটা বৈঠক অনুষ্ঠান করা যায়। যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের শুল্ক হার কমানোর পরামর্শ দেন বিকিএমইর সভাপতি। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে যে ডিউটিটা ইম্পোজ করা হয়েছে, এটা ড্রাস্টিক্যালি কমিয়ে 20-25 বা কোনো একটা জায়গায় নিয়ে আসতে পারে, কারণ এতে বাংলাদেশ খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আমদানি অত্যন্ত সামান্য। তারা আবার নতুন করে চায়না থেকে গোডসগুলো কেনার চিন্তা ভাবনা করতে পারে, কিংবা অন্য দেশ থেকে কিনতে পারে, কিন্তু আমরা যে এক্সপোর্ট করতে পারবো না বা আমাদের এক্সপোর্টের পরিমাণ অনেক কমে যাবে, এটা নিশ্চিত, এভাবে কোনো সন্দেহ নাই।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ঘোষণার রেশ দীর্ঘস্থায়ী হবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি 1 বছরের শিশু সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে এই মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পিঙ্কি আক্তার। পুলিশ বলছে তদন্তের পর বিস্তারিত জানানো হবে। 26 থেকে 27 বছর বয়সী পিঙ্কি আক্তার নামের এক নারী বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটারা থানায় অভিযোগ করেন। গত 2 এপ্রিল পরিমণির বাসায় মারধরের শিকার হন তিনি। মারধরে অজ্ঞান হয়ে পড়েন বলে দাবি করেন পিঙ্কি। নির্যাতনের পর তিনি 999-এ ফোন করে পুলিশের সহায়তা চান এবং পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। বিষয়টি তদন্ত করছেন ভাটারা থানার এসআই আরিফুল ইসলাম। তিনি জানান, এই ঘটনায় এখনো কোনো লিখিত জিডি করা হয়নি, তবে এ বিষয়ে পরিমণির কোনো বক্তব্য পাওয়া যায়নি। নির্যাতনের শিকার হই। উনি আমাকে বাচ্চার খাবার নিয়ে নির্যাতন করা শুরু করে। সেন্সলেস হয়ে যাওয়ার পরে ওনারা আমাকে মাথায় পানি দেয়, নাপা ট্যাবলেট খাওয়ায়। খাওয়ানোর পরে একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পরে আমি আমার এজেন্সিকে ফোন দিই যে আমাকে 1 ঘন্টার মধ্যে ওইখান থেকে এসে নিয়ে যান, না হয়তো আমাকে হসপিটালে নিয়ে যান। পরিমণির বাসায় গৃহ পরিচালিকা নির্যাতনের শিকার হয়েছে এই মর্মে 999 সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গতকালকে তিনি একটি লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা অফিসার ইনচার্জের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি। প্রবাসী নিউজ 24-এ নিচ্ছে আরেকটা বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। রাজধানীর পল্লবী থানার কালশী ফ্লাইওভারের উপর থেকে নিচে পড়ে 2 যুবকের মৃত্যু হয়েছে। এই 2 যুবক মোটরসাইকেলে ছিলেন। শুক্রবার রাত 11:15টার দিকে পথচারীরা উদ্ধার করে তাদের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তাদেরকে নিয়ে আসা পথচারী রকি জানান, মিরপুরের পল্লবী কালশী ওভারব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তাদের 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে রাত 9:30টার দিকে কিছু পরে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এই 2 জন নিচে পড়ে যান। এ সময় ফ্লাইওভারের উপর একটি প্রাইভেট কার পড়ে থাকতে দেখা যায়। ব্রিজের উপর থেকে পয়রা ভিড় লাগিয়ে গেছিল। আমরা বুঝেন নিয়ে কিং হাসপাতালে গেছি। কিং হাসপাতালে বুঝেন পল্লবী থানার পুলিশ করে বলছি 2 লাখ পাইলাম। এই অবস্থা। চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় 1 কেজি ওজনের স্বর্ণালংকার সহ 4 স্বর্ণ চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাতের চুড়ি বানিয়ে স্বর্ণ পাচার করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাত 11টার দিকে পতেঙ্গা বিমানবন্দর সড়ক অতিক্রমের সময় কয়েকজনকে সন্দেহ হলে তাদের শরীর তল্লাশি করে পুলিশ। জব্দ করা হয় স্বর্ণালংকার সহ 12 কার্টুন বিদেশি সিগারেট, 2টি আইফোন, 3টি জেফোন সহ 2টি ল্যাপটপ। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পতেঙ্গা থানার ওসি। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।